স্যার হ্যাঁ জি বলেন। স্যার আমাদের পরীক্ষা কি লাস্টে হবে? লাস্টে হবে, 10টা থেকে শুরু হবে আপনাদের এক্সাম। আপনাদের আজকের পরীক্ষাটা অনেক ছোট হবে, 4টা মতো কোশ্চেন থাকবে, 20 মিনিট টাইম থাকবে, ছোট। আম, আপনারা এর আগে সিরিজটা তো অনেক ভালো করেছেন, অনেকে দেখলাম ফুল মার্ক পাইছেন। দ্যাটস গুড। ওকে। স্যার সিটি কাউন্ট করবেন কয়টা? সিটি তো আমি 5টা নিয়ে নেব। আম, আজকে হলে 4টা হবে, নেক্সট উইকে আর একটা নিব, নিলে 5টা হবে, 5টা থেকে বেস্ট 3 কাউন্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা হচ্ছে বাইনারি হিপ। এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক আর কি, খুবই সুন্দর একটা টপিক। বাট এটা শুরু করার আগে আমার ইচ্ছা ছিল যে আপনারা যেহেতু সিটির জন্য প্রিপারেশন নিয়েছেন, আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম ফেস করেছেন কিনা পড়তে চায়। লাইক প্রিভিয়াস যে কোনো টপিক হতে পারে, গ্রাফ, ট্রি, বাইনারি সার্চ ট্রি, বিএফএস, ডিএফএস, অথবা আপনারা পরীক্ষা দিয়েছেন কোনো কোশ্চেন হয়তো বুঝেন নাই, এগুলা। কারণ আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো আসলে রিভিউ করা হয়নি। স্যার সিটি থেকে একটা কোয়েশ্চেন ছিল স্যার, স্যার লাস্ট সিটি হ্যাঁ থেকে। আচ্ছা, আচ্ছা একটু একটু ওয়েট করেন। সিটি 2 পর্যন্ত তো হচ্ছে মিডের আগ পর্যন্ত হয়েছে, আমরা মিডের পরে সিটি 3 থেকে শুরু করেছি, তাই না? হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন। জি স্যার, এখানে একটা কোয়েশ্চেন ছিল যে আর ডেপথ ফার্স্ট সার্চ অফ আ ডিরেক্টেড গ্রাফ অলওয়েজ প্রডিউসেস দ্য সেম নাম্বার অফ ট্রি এজেস। স্যার এটা ট্রু হবে না? হুম, আচ্ছা, উনার কি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের যদি একটা ট্রি দেওয়া থাকে, ডিরেক্টেড ট্রি মানে ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকে, যদি ডিরেক্টেড গ্রাফটা এরকম। আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন, এটাতে কনফিউজ হওয়ার কথা মানে চান্স ছিল আপনাদের, অনেকেই পেরেছেন। কিন্তু আমাদের পরীক্ষাগুলো এখন অনলাইনে হচ্ছে, ইন্টারনেট সার্চ করলে হয়তো আমরা এমন কোনো কোশ্চেন করি না যে, বা এমন কোনো কোশ্চেন করা পসিবলও না যে ইন্টারনেটে সলিউশন থাকবে না, বিশেষ করে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোর্সগুলোতে, কারণ এগুলো অনেক পপুলার কোর্স আর কি। বাই দ্য ওয়ে, তো যদি আমরা এরকম একটা গ্রাফে, ডিরেক্টেড গ্রাফে ধরেন আমরা ডিএফএস চালাচ্ছি, এখন ডিএফএস টা যদি আমি এ নোড থেকে শুরু করি, মানে এই নোড থেকে যদি শুরু করি, তাহলে কি হবে? প্রথমে আমাদের এই নোড থাকবে, ঠিক আছে, এ নোড থেকে তারপর হচ্ছে বি নোডে যাবে ডিএফএস টা, তারপর বি নোড থেকে হচ্ছে সি নোডে যাবে। তাহলে আমাদের ট্রি এজ কোনগুলা? এটা আমাদের ট্রি এজ, এটা আমাদের ট্রি এজ, তাই না? ঠিক আছে না? সব তো বুঝতেছেন নাকি? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করেন যদি আমি ডিএফএস টা সি নোড থেকে শুরু করি, ডিএফএস তো যে কোনো নোড থেকে শুরু করা যায়, আমি যদি সি নোড থেকে শুরু করি তাহলে কি হবে বলেন তো? আমাদের এই যে আগে যেটা দেখলাম,
এই ডিএফএস যদি আমি সি নোড থেকে শুরু করি তাহলে কি হবে? সেমই হবে না? সি নেট থেকে যদি আমি ডিএফএস শুরু করি তাহলে কি হবে? সি থেকে কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? যাও না গেলে আমরা কি বলি, ওই নোটটা ব্ল্যাক হয়ে যাবে, তাই না? আমরা নোটটার কালার কালো করে দিই, মানে আমাদের এই নোডের কালার শেষ, কাজ শেষ। এখন আমি যখন বি নোডে যাব, ধরেন সি নোডের পর আমি বি নোডে যাই, এখন যখন আমি বি নোডে যাব, তো বি নোড কি করবে? বি নোড একটা এজ পাবে, যে এজটা হচ্ছে ব্ল্যাক নোডে গেছে। তো ব্ল্যাক নোডে গেলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আইদার আমরা বলি ফরওয়ার্ড এজ অথবা ক্রস এজ, ঠিক আছে? তাহলে এই এজটা তো আর ট্রি এজ থাকলো না। খেয়াল করে দেখেন, আমরা যখন একটা হোয়াইট নোট থেকে বা গ্রে নোট থেকে যখন ব্ল্যাক নোটের দিকে একটা এজ পাই, তখন সেটাকে আমরা আইদার বলি ফরওয়ার্ড এজ অথবা সেটাকে বলি ক্রস এজ, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে তখন ক্রস এজ, ঠিক আছে? এটা ফরওয়ার্ড এজ হবে না, ক্রস এজ হবে আর কি। তো আপনার কি বুঝতে পেরেছেন যে এই এজটা আর হচ্ছে ট্রি এজ থাকলো না, এই যে বিসি এজটা, কারণ সি অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে আগে। বুঝতে পারছেন? এটা আরো সিম্পলিস্টিক উদাহরণ দেওয়া যায় যদি আপনি এরকম একটা গ্রাফ চিন্তা করেন। গ্রাফটা মনে করেন এরকম, জাস্ট দুইটা নোড, এটা মনে করেন এ, এটা হচ্ছে বি। এ থেকে বি এর দিকে একটা নোড। আপনি যদি এ থেকে ডিএফএস শুরু করেন, এখান থেকে ডিএফএস শুরু করেন, তাহলে আপনার ট্রি এস থাকবে একটা এবি। এবি এসটা আপনার একটা ট্রি এস হবে। আর যদি আপনি ডিএফএস শুরু করেন বি দিয়ে, তাহলে আপনার আসলে কোনো ট্রি এজই থাকবে না, কারণ বি প্রথমে এক্সপ্লোর হবে, তারপরে এ দেখবে যে বি অলরেডি এক্সপ্লোর হয়ে আছে। তো আমার আমার কোনো ট্রি এস থাকলো না আর কি। তবে কি বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছেন ওই আপনি বুঝতে পেরেছেন রাজ কর্মকার? স্যার ঠিক বুঝতে পারলাম না, কারণ হচ্ছে স্যার ট্রি এজ তো স্যার সেম থাকতেছে না, জাস্ট রুটটা স্যার চেঞ্জ করলাম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আপনি যেহেতু বুঝতেছেন না, তো এরকম একটা কাজ করি। আপনি তো ওই টপিকটা দেখেছিলেন যে ডিএফএস চালানোর পর আমরা একটা ট্রি পাই, রাইট? মনে আছে? জি স্যার। হ্যাঁ, ট্রি পাই। তো প্রথমে যখন আমি এ থেকে শুরু করেছিলাম, এই যে এ থেকে যেই ডিএফএসটা শুরু করেছিলাম, এই ট্রিটা দেখতে কেমন হবে বলুন তো একটু? এ থেকে বি, বি থেকে সি, এটা ট্রিটা দেখতে কেমন হবে? এরকম হবে না? এ, এ থেকে বি, বি থেকে সি, এরকম হবে না? জি স্যার। এবং দেখেন, আমরা তো ওখানে বলেছিলাম যে ডিএফএস এর ট্রিতে যে এজ গুলা থাকবে, সেই এজ গুলাই হচ্ছে আমাদের ট্রি এজ অ্যাকচুয়ালি, তাই না? ব্যাপারটা তো তাই। ফর এক্সাম্পল, আমার এই গ্রাফে যদি এরকম একটা এজ থাকতো, ঠিক আছে? সেই এজটা কিন্তু আমার এটিতে আসতো না যদি আমরা এ বি সি মানে এ নোড থেকে ডিএফএস শুরু করতাম। এ থেকে ফার্স্টে বি এক্সপ্লোর হতো, বি থেকে সি এক্সপ্লোর হতো, ঠিক আছে? তারপর এ থেকে যখন আবার সি তে আসা হতো, দেখতো যে সি অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, সো আমাদের এই এজটা আসলে ট্রি এজ হতো না। সবার তো মনে পড়ছে, তাই না, যে ডিএফএস থেকে কি করে মানে ট্রি পাওয়া যায়? সবাই তো বুঝছেন, তাই না? এই ট্রিটা যে আমরা এ থেকে শুরু করলে এই ট্রিটা পাবো, এরকম একটা ট্রি পাবো। কিন্তু আমি যদি এ থেকে শুরু না করি, আমি যদি সি থেকে শুরু করি ডিএফএসটা আমার, তাহলে কি হবে বলেন রাজ কর্মকার? সি স্যার থেকে শুরু তখন করলে কি হবে? স্যার তখন স্যার সিটা রুট না? সি রুট, হ্যাঁ, মনে করেন সি রুট, এটা সি। এখন সি থেকে কই যাওয়া যায় বলেন? স্যার তখন স্যার সি থেকে বি আর বি থেকে সি, এটা তো ডিরেক্টেড এজ। আমি তো সি থেকে কোথাও যাওয়া যাবে না। সি থেকে কোথাও যাওয়া যাবে না, ডিরেক্টেড। হ্যাঁ, সি থেকে কোথাও যাওয়া যাবে না। তো আমি কি করব? সিটা আসলে এক্সপ্লোর করা শেষ। আমরা দেখেছিলাম না, যদি একটা নোড থেকে কোথাও যাওয়া না যায়, তখন আমরা কি করি? তখন ওটা থেকে এক্সপ্লোর করা বন্ধ করে দিই, ওটার একটা ওই যে ফিনিশিং টাইম দিয়ে দিই, এন্ড টাইম দিয়ে দিই। তাহলে মানে ওই নোটটা আমরা কালো করে দিই। আপনারা সিমুলেশনে যদি দেখতেন, ওই নোটটা কালো হয়ে যায়। আচ্ছা, তো যদি মানে একটা
যদি এরকম হয় যে আমার হাতে কোনো নোড নাই, ঠিক আছে, ব্যাক যেতে পারতেছি না কারণ সি দিয়ে শুরু করছিলাম, সি তে থেমে গেছি, তখন আমাদের কি করি বলেন তো? বাকি যে নোড গুলো আছে ওখান থেকে যে কোনো আরেকটা নোড নেই, তাই না? মনে আছে আপনাদের? নাকি আমি জি স্যার মনে আছে। হ্যাঁ, নাকি আমি ডিএফএস এর স্লাইডটা বের করব? মনে আছে না যে আমাদের আমি যে সিমুলেশনটা দেখাইছিলাম তার এই পাশে পি থেকে, আচ্ছা যেগুলো হোয়াইট থাকবে সেগুলোতে চলে যাবো। হ্যাঁ যেগুলো হোয়াইট থাকবে সেখান থেকে একটা চুজ করতে হবে। তো আপনি চুজ করতে পারেন এ, চুজ করতে পারেন বি, কোনো সমস্যা নাই। এখন যদি আপনি এ চুজ করেন তাহলে এ হয়ে যাবে আর একটা রুট। আপনি দেখতে পাচ্ছেন আপনি এ থেকে বিতে যেতে পারতেছেন, এ থেকে বিতে যাবেন, ঠিক আছে, এ থেকে বিতে গেলেন। এখন যখন বি থেকে সি তে আসা যাবেন দেখবেন যে সি অলরেডি আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে। এই এজটা তখন হয়ে যাবে ক্রস এজ। ক্রস এজ মানে হচ্ছে দুটো ডিফারেন্ট ট্রির মধ্যে এজ। মনে আছে ক্রস এজ এর ডেফিনিশন? দুটো ডিফারেন্ট ট্রির মধ্যে যে এজটা থাকবে সেটা ক্রস এজ হবে। তাহলে এই এজটা আর এই যে ট্রি এজ থাকলো না, এটা হয়ে গেল ক্রস এজ। তার মানে এই দুটো আলাদা ট্রি তৈরি হয়েছে। এখন এইটা হয়ে যাচ্ছে সেই ক্রস এজ, এই যে এটা, যেটা কিনা হচ্ছে আমরা ট্রি এজ বলবো না। বুঝতে পেরেছেন এখন রাজকর্মকার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, কোয়েশ্চেনটা একটু কনফিউজিং ছিল। এটা কনফিউশন ছিল থেকে আল্লাহর রহমত থেকে অনেকেই পারছে। কাহিনী কি, এই কোশ্চেনটা একটু কঠিন ছিল, না পারারই কথা ছিল এরকম, বাট অনেকেই পারছে। যাক, আপনাদের অনেকে বুঝতে পেরেছেন হয়তো বা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। স্যার ওই যে টপোলজিক্যাল সর্টটা আছে না, হুম হুম হুম। ইউটিউবে একটা ওয়ে দেখলাম যে ওই যে 0 ডিগ্রি হলে ওই আচ্ছা ভার্টেক্সটা আচ্ছা, হ্যাঁ প্লেস হ্যাঁ। করে। এই তো টপোলজিক্যাল সর্টে হচ্ছে অনেকগুলা মানে মেথড আছে অ্যালগরিদমের। হ্যাঁ, যেহেতু আমরা ডিএফএস পড়াচ্ছি, তো ডিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিংটা কিভাবে করানো যায় ওভাবে দেখেছি, ওভাবে দেখানো হয়েছে। তো মাঝে মাঝে এটা করা যায়, ওই প্রতিটা ওই ওই যেটা আপনি বললেন যে ইন ডিগ্রি কমায় কমায়, না হয় আউট ডিগ্রি কমায় কমায় আসলে ওই যে যার ডিগ্রি 0 হয়ে যাবে সেটাকে প্রিন্ট করা যায়। এরকম করেও করা যায়, মানে আপনারটাও একটা ভ্যালিড মেথড, ঠিক আছে। বাট স্যার ওইটা কি করা যাবে এক্সামে যদি আসে? এক্সামে যদি ওইটা করেন তো আপনার একটু কাজ বেশি হবে, কারণ আমরা যখন পরীক্ষায় দিব তখন হয়তো আমি বলবো যে ডিএফএস চালাও, এন্ড টাইম স্টার্ট টাইম লেখো, তারপর এখান থেকে তুমি সিমুলেশন করে টপোলজিক্যাল সর্ট করো, ঠিক আছে। এখন যদি আপনি ওই ডিএফএস ও করেন, এন্ড টাইম এক্সট্রা টাইমও লেখেন, আবার যদি টপোলজিক্যাল সর্ট যে অ্যালগরিদমটা আপনি দেখছেন আপনার হয়তো অ্যালগরিদমটা ভালো লেগে গেছে, ওইটা যদি আবার করতে চান তাহলে আপনার একটু টাইমে কুলাবে না। তো আমি সাজেস্ট করবো এটাই করা। আমাদের কোশ্চেন গুলো তো লিঙ্ক থাকে, স্যার বুঝতে ওখানে পেরেছেন? যে ওই যে 0 যখন হয় ইন ডিগ্রি, তো স্যার হুম হুম। যদি মাল্টিপল জিরো জিরো থাকে তাহলে কি এটার কোনো ওয়ে আছে নাকি আমি যে কোনো থেকে শুরু করতে পারি? যদি মাল্টিপল জিরো থাকে তাহলে যে কোনো একটা থেকে শুরু করতে পারেন। তো মাল্টিপল জিরো থাকার মানে হচ্ছে অনেকটা এরকম, যে এরকম ধরতে পারেন যে ব্যাপারটা অনেকটা এরকম, আপনার যখন ইউআইউ তে ভর্তি হন তখন তো এমন থাকে যে অনেকগুলা কোর্স নেওয়া যায়, তাই না, শুরুতেই। ওগুলোর কোনো প্রি রিকুইজিট থাকে না, যেমন ঢুকে হয়তো আপনি ইংলিশ ইংলিশ 1 নিতে পারেন, জি স্যার। অথবা আপনি নিতে পারেন হচ্ছে ওই যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু সিএস, হ্যাঁ। তো আপনি যদি একটা কোর্স নিতে চান তো আপনি তো এই দুটোর যে কোনো একটাই নিতে পারেন, তাই না? এরকম আর কি ব্যাপারটা। আপনার যখন ইন ডিগ্রি 0 হয়ে যাবে তার মানে হচ্ছে দে আর ফ্রি টু টেক আর কি, অথবা দে আর ফ্রি টু ডু, আপনি যদি কাজ হিসেবে চিন্তা করেন, এই হিসাবে আর কি। ওকে স্যার। আচ্ছা। উম, আচ্ছা স্যার, স্যার এটা যদি ডিরেক্টেড না হতো তাহলে তো মনে হয় ট্রু হতো না। হ্যাঁ, ডিরেক্টেড না হলে আসলে এই আপনি যেটা বললেন ওই প্রশ্নটা ডিরেক্টেড না হলে আহ, মানে ঠিক হতো, আপনি যে টি এজ আর ওই এজ সেমই হতো, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখি কি। আচ্ছা দেখি।
আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এরকম একটা কোশ্চেন ছিল না আপনাদের? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল হচ্ছে প্রশ্নটা এরকম ছিল যে আহ, আহ, এই যে গ্রাফটা আছে, তো আমরা যদি যেন বলে, আমরা যদি ওই সবুজ গ্রিন নোটটা থেকে শুরু করি এবং আচ্ছা আমি একটু শেয়ারই করে দিই। হ্যাঁ, ব্যাপারটা এরকম ছিল যে আমরা যদি এই গ্রিন নোট থেকে শুরু করি এবং এক্সপ্লোর করার সময় যদি সব সময় লেফট থেকে এক্সপ্লোর করা শুরু করি, তাহলে কোন ওয়েতে আমরা যদি এই গ্রাফটা এক্সপ্লোর করি তাহলে এই ইয়েলো নোটটাতে সবার আগে আগাবো, মানে সবার আগে আসবো। এটা পেরেছেন না সবাই? একটু বলেন তো। জি স্যার। জি স্যার। এটা কিভাবে করলে আসবেন বলেন? মানে পিএফ করলে তো স্যার শেষের দিক থেকে আসে, আর যেহেতু স্যার আমরা পিএফ মানে বেড ফার সার্চ করছি, এটা আছে মানে কাছের গুলো আগে আসবে, এই জন্য স্যার। আচ্ছা BFS বলেন তো। বেশি efficient। আচ্ছা ধরেন তো এখানে যদি আমরা বিএফএস করি, স্যার বিএফএস করলে তাড়াতাড়ি আসা যায়। হ্যাঁ বিএফএস করলে এটা কত নম্বর নোড হবে বলেন তো? মানে কত নম্বর নোড হিসাবে এটা 6 export নাম্বার হবে? স্যার। 6 নাম্বার। 6। 6 নাম্বার। তাহলে প্রথমে এইটা 1, তারপর আমাদের 2 3 এটা হবে, তারপর 4 5, তারপর এটা 6 হবে। ওকে, ফাইন, গুড। দেখি আমি এক একটা করে কোশ্চেন যেগুলো মনে হলো যে একটু অন্যরকম সেগুলো ডিসকাস করার ট্রাই করি। আচ্ছা, একটা তো ছিল হচ্ছে ওই যে ডিএফএস এর ডিফারেন্ট কোন অর্ডারে নোটগুলো তৈরি হবে, তো এটা তো পারা উচিত বা পেরেছেন মনে হয়, তাই না? একটা ছিল গ্রাফ ছিল, সেখানে দেওয়া ছিল যে কোন অর্ডারে যদি আমরা বিএফএস চালাই তাহলে কোন অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হবে। ওটা তো পেরেছেন মনে হয়, তাই না? ওটা তো সিমুলেশন দেখানো হয়েছিল এরকম, এইটা আর কি। এটা তো পারা উচিত, তাই না? জি স্যার। যদি আমরা ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডার বা এ থেকে যদি শুরু করি তাহলে বি আসবে, তারপরে ডি আসবে, এরকম করে, মানে এটা তো পারা উচিত, তাই না? পেরেছেন তো? না কারো সমস্যা থাকলে বলেন, আমি এটা করে দিব। তাহলে পারা উচিত, তাহলে সবাই পেরেছেন, অনেকেই পেরেছেন দেখছি। এটা গেল। ট্রিকি কোশ্চেনের কোনটা ছিল? আচ্ছা, ওই যে একটা কোশ্চেন ছিল, সেটা হয়তো অ্যান্সার একটু আগে আমরা দিয়ে দিয়েছি, যে ডিএফএস চালানোর সময় যদি আমরা এমন কোন একটা ভার্টেক্স পাই যেটা অলরেডি ফিনিশড, অলরেডি সেটা মনে করেন ব্ল্যাক, তাহলে ওই এজটা কি এজ হবে? ক্রস এজ। ক্রস এজ হবে। খালি ক্রস এজ হলে তো হবে না, সেটা ফরওয়ার্ড এজও হতে পারে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম যে ফরওয়ার্ড এজ কখন হয় আমি দেখি, যে যখন ধরেন এক্সাম্পলটা দিচ্ছি, দেখেন মানে প্রশ্নটা আমি আপনাদেরকে আগে একটু বুঝাই। যে ধরেন আমি ডিএফএস চালাচ্ছি একটা গ্রাফটা এরকম, ধরেন গ্রাফ আমি ডিএফএস চালাচ্ছি এরকম করে। এখন কি হলো, ধরেন ওই যে আমরা একটু প্রথম প্রশ্নটা আলোচনার সময় এরকম করে করলাম যে এই নোটটা হয়তো আমরা আগে শুরু করেছি, এই নোটটা থেকে কোথাও যাওয়া যায় না, নোটের নাম দিই এ বি সি। তো সি নোট দিয়ে শুরু করার কারণে সি নোট থেকে কোথাও যাওয়া যায় না, সি নোটটা কালো হয়ে গেছে। তারপর যদি আমি এ নোটে যাই, এ নোট থেকে বি নোটে যাব। এখন বি নোটের দেখেন এই বিসিএস দিয়ে আমি অলরেডি ফিনিশড বা একটা ব্ল্যাক নোটে যাচ্ছি। তো এই যে সিনারিও, এই সিনারিওতে আমাদের এই বিসিএস এটা হচ্ছে ক্রসেস, তাই না? দুটো আলাদা ট্রি, সি আমাদের একটা ট্রি, আর পাশে হচ্ছে এ বি আর একটা ট্রি আর কি, এ থেকে বি আর একটা ট্রি এরকম। আচ্ছা, এখন মনে করেন
এখন সিনারিটা একটু চেঞ্জ করে দিই আমি, ধরেন এর একটা এরকম। স্যার এটা যেহেতু ডিরেক্টেড গ্রাফ স্যার, এখানে তো কোনো ব্যাক এজ থাকতে পারবে না, না? প্যাকেজ হ্যাঁ, প্যাকেজ থাকতে পারবে। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, এখন মনে করেন আমাদের গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে? আর ধরেন আমি ডিএফএস শুরু করতেছি হচ্ছে নোড এ থেকে, তাহলে জিনিসটা কেমন হবে? প্রথমে নোড এ এক্সপ্লোর হবে, নোড এ থেকে আমরা যাব হচ্ছে নোড বি তে, তারপর নোড বি থেকে যাব হচ্ছে নোড সি তে, ঠিক আছে? আবার সি থেকে কোথাও যাওয়া যাবে না, সি আমাদের ব্ল্যাক হয়ে যাবে। তারপর আমরা বি তে ব্যাক যাব, বি থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তো বিটাও ব্ল্যাক হয়ে যাবে। তারপর আমরা এ তে আসবো, এতে এসে দেখবো এর আর একটা এজ আছে, কিন্তু দেখেন এ থেকে সি তে একটা এজ আছে, এই এজটা হচ্ছে ফরওয়ার্ড এজ, তাই না? আমরা আমাদের ডিসেন্ডেন্ট সেই দিকে একটা এজ পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হলো হচ্ছে আমার ওই ফরওয়ার্ড এজ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি একটা ব্ল্যাক এজের দিকে একটা, মানে ব্ল্যাক নোডের দিকে একটা এজ পাইছি আর কি, মানে অলরেডি ফিনিশড একটা নোডের দিকে একটা এজ পাইলাম। এটা কিন্তু সবসময় ক্রস এজ হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ফরওয়ার্ড এজও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কি কোশ্চেন? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। হচ্ছে ওই একটা কোয়েশ্চেন স্যার দেখানো না স্যার, হচ্ছে যে কালারফুল নোট দেওয়া আছে। এখানে স্যার যদি রাইট ট্রাভার্সাল বলতেন তাহলে স্যার, তাহলে তো ডিএফএস হতো না? রাইট ট্রাভার্সাল করলে ডিএফএস হতো কিনা? জি স্যার। রাইট ট্রাভার্সাল করলে ডিএফএস নাও হতে পারতো, কারণ ডিএফএস তো আচ্ছা দাঁড়ান, রাইট ট্রাভার্সাল করলে ডিএফএস হতো, কারণ এখানে নোট সংখ্যা কম। আচ্ছা আমি আবার দেখাই এটা কেন নাও হতে পারতো, মানে অ্যান্সারটা কেন অবভিয়াস না। ডিএফএস এর সমস্যা যেটা, মানে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে এখানে তো ধরেন নোট কম, দেখি আমি একটু করে দেখি, ট্রিভিয়ালি বলা যাবে না। আমরা যদি সবসময় রাইটটা এক্সপ্লোর করতাম তাহলে কি হতো? প্রথমে এইটা এক্সপ্লোর হতো 1, তারপর হতো হচ্ছে 2, 3, তারপরে হতো হচ্ছে এই 4 আর 5। তাহলে আমরা যদি রাইট মোস্ট এক্সপ্লোর করতাম তাহলে বিএফএস এ 5 নাম্বার নোট হিসেবে এক্সপ্লোর হতো। এখন যদি আমি ডিএফএস করতাম এবং বলতাম যে সবসময় রাইটটা এক্সপ্লোর করতে, তাহলে কি হতো? তাহলে এরকম হতো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। দেখেন দুটো সেম লাগতেছে। ইনফ্যাক্ট যদি আমাদের এরকম হতো, এখানে যদি আর একটা নোট বাড়াই দিতাম তাহলে কিন্তু এটা 6 হয়ে যেত। তার মানে এরকম না যে আপনার যেহেতু এই ট্রাভার্সালটা উল্টা হয়ে গেছে, এটা যে এখন ডিএফএস যে আর্লিয়ার এটাকে এক্সপ্লোর করবে, ব্যাপারটা এরকম না। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে, মানে ডিএফএস আর বিএফএস এর মূল পার্থক্যটা হচ্ছে আপনার দেখা লাগবে আমার ট্রিতে নোটটা কিন্তু খুব বেশি গভীরে না, তাই না? নোটটা হচ্ছে উপরের দিকে, উপরের দিকের নোট বিএফএস আগে এক্সপ্লোর করবে, কারণ বিএফএস হচ্ছে লেভেল বরাবর যায়, তাই না? আর যদি আমি বলতাম এরকম আমার টার্গেট নোটটা ধরেন অনেক পরে, আমার টার্গেট নোটটা মনে করেন এরকম জায়গায়, এই হলো নোটটার কথা বলতেছে, তাহলে এটা ডেপথে। ডিএফএস হচ্ছে প্রথমে গভীরে যায়, তখন আপনি একটু এই ডিএফএস নিয়ে চিন্তা করতে পারতেন। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার যে কোশ্চেনটা ছিল যে যদি রাইট এক্সপ্লোর করতাম তাহলে ডিএফএস হতো কিনা,
তো দেখলাম আমরা ডিএফএস আর বিএফএস হচ্ছে সেম নাম্বার অফ নোড এক্সপ্লোর করে আর কি ইয়েলো নোডটার আগে। ইটস নট এ ক্লিয়ার উইন ইন দ্যাট কেস। হ্যাঁ, জি স্যার। ওকে, আচ্ছা। তো আমাদের এই কোশ্চেন গুলোই ছিল আর কি আমাদের এই 2 নাম্বার সিরিজে। ফাইন, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন বা এমন কোনো কিছু আছে নাকি? বিএফএস ডিএফএস এসব সবকিছু মিলাই কোনো কোশ্চেন টোশ্চেন আছে নাকি? স্যার রাইট ট্রাভার্সাল লেফট ট্রাভার্সাল এটার কি কোনো কনভেনশন আছে? এটা রাইট ট্রাভার্সাল বা লেফট ট্রাভার্সাল না, এরকম কোনো আসলে কনভেনশন না, আমরা প্রশ্নের অ্যানসারের খাতিরে বলে দিই। হ্যাঁ, সবসময় লেফট মোস্ট নোটটা আগে এক্সপ্লোর করো অথবা রাইট মোস্ট নোটটা আগে এক্সপ্লোর করো, এরকম করে বলে দিই। বাট এরকম কোনো আসলে কনভেনশন নাই আমরা কোনটা করবো আর কি। না, আচ্ছা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার বাইনারি সার্চ ট্রিতে যদি মানে দুইটা সংখ্যা যদি ডাবল থাকে, আমাদের ডিসক্রিট ম্যাথে বলেছিল যে ডাবল থাকলে একবারই লিখতে, দুইবার লেখার দরকার নাই। আপনি বলছিলেন লেফটে লেখা হ্যাঁ, ওখানে হয়তো অন্য কোনো কিছু বা অন্য কোনো অ্যালগরিদমটা বা ওদের উদ্দেশ্যটা ডিফারেন্ট ছিল। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে নাম্বার গুলোকে স্টোর রাখা, ঠিক আছে? কিন্তু আমরা কি করব, আমাদের যদি কোনো ডুপ্লিকেট সংখ্যা আসে, ঠিক আছে, জি স্যার, আমাদের যদি ডুপ্লিকেট সংখ্যা আসে আমরা এটা দুবার লিখবো, ঠিক আছে, দুবার ঢুকাবো, ঠিক আছে? ওকে জিনিসটা কিরকম, আমাদের যদি এরকম বলে যে 7 ইনসার্ট করো, তাহলে আমাদের বাইনারি ট্রিতে এখন কিছু নাই, তো আমাদের এখানে এটা রুটে বসবে 7। আমাদের যদি বলে এরপরেও যদি আবার বলে যে 7 ইনসার্ট করো, তখন আমরা কি করব, এই 7-এর কাছে জিজ্ঞাসা করব কোন দিকে যাব, এই বলবে তো 7 নাম হচ্ছে বড় না, তাহলে আমরা লেফটে যাব। এরপর যদি আবার 7 ইনসার্ট করতে বলে, আমি আবার এই 7 করে আবার এই লেফটে যাব, ঠিক আছে? যতবার আমাকে 7 ইনসার্ট করতে বলবে একই কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডুপ্লিকেটের মানে ডুপ্লিকেট জিনিস। এটা দুটার আসলে ইয়ে আছে, দুটার ইউজ আসলে ডিফারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এখানে আমি নর্মাল নাম্বার হিসাবে এগুলোকে চিন্তা করছি। ধরেন একটা অ্যারের মধ্যে নাম্বার, এখন একটা অ্যারের মধ্যে তো ডুপ্লিকেট নাম্বার থাকতে পারে, তাই না? 3টে 7 থাকতে পারে, আপনার তো কোনো মাইন্ড করার কিছু নেই যে আমার অ্যারেতে ডুপ্লিকেট নাম্বার কেন আছে, তাই না? কিন্তু আপনার অ্যারেটা যদি ইন্ডেক্স অ্যারে হয়, ইন্ডেক্স অ্যারে মানে মনে করেন আপনাদের রোল নাম্বার। এখন একটা রোল নাম্বার তো ডুপ্লিকেট ডাটাবেজে থাকার তো মানে মিনিংলেস। একটা ডাটাবেজে যদি আমি একটা ডাটাবেজ তৈরি করি, সেই ডাটাবেজে তো আপনাদের রোল নাম্বার বা নাম ডুপ্লিকেট থাকে, একই নাম দুবার, বা একজনের মনে করেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ডুপ্লিকেট রাখার তো কোনো দরকার নেই, এটা তো মিনিংলেস হবে, ঠিক আছে? আপনি যদি ওই রকম অ্যারে থেকে বাইনারি সার্চটি বানান, সেক্ষেত্রে ডুপ্লিকেট আপনি ইনসার্ট করবেন না, ঠিক আছে? মনে করেন আপনি একটা ন্যাশনাল ডাটাবেজ তৈরি করতেছেন, সাপোজ, হ্যাঁ, ন্যাশনাল ডাটাবেজ তৈরি করতেছেন, আপনি সবার কাছ থেকে হয়তো ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা স্টুডেন্ট আইডি অথবা কিছু একটা শুনতেছেন। এখন ধরেন আপনি সেম মানুষকে দুবার জিজ্ঞাসা করে ফেলছেন, তার নোটটা কি দুবার ইনসার্ট করবেন? সেখানে তো সেটা আসলে মিনিংলেস, ঠিক আছে? তো এটার ইউজ হচ্ছে আলাদা, ঠিক আছে? আপনি চিন্তা করেন, উনি মানে আপনি যেটা ডিসক্রিট ম্যাথে পড়েছেন আর এখন যেটা পড়ছেন, উনি মানে আপনি ওখানে যেটা পড়েছেন সেটাও ঠিক, এটাও ঠিক, দুটোর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। আমার এখানে আমি চিন্তা করছি আমার এই নাম, এগুলো হচ্ছে স্রেফ নাম্বার, এগুলা কোনো ইন্ডেক্স না বা আইডেন্টিফায়াবল কোনো ভ্যালু না। কিন্তু আপনি যদি এরকম কোনো কিছু নিয়ে কাজ করেন যেখানে এই নাম্বারগুলো হচ্ছে ইউনিক ইন্ডেক্স, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে আমার এখানে ডুপ্লিকেট থাকা পসিবল না, তো যখন আমার কাছে ডুপ্লিকেট আসবে আমি ট্রিতে ওইটা ইনসার্ট করব না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সবাই কি বুঝতে পারছেন? উনি কিন্তু একটা মানে ভালো কোশ্চেন করেছেন। হ্যাঁ, তো আই গেস বুঝতে পারছেন আর কি আপনারা সবাই।
আচ্ছা, তো আমরা হচ্ছে একটা নতুন টপিক শুরু করবো, সেটা হচ্ছে বাইনারি হিপ। তো বাইনারি সার্চ ট্রির মতোই বাইনারি হিপ হচ্ছে একটা বাইনারি ট্রি। তো বাইনারি সার্চ ট্রি বা বিএসটি যেরকম একটা কন্ডিশন ছিল, বিএসটি একটা কন্ডিশন ছিল কি, যে আমার যেটা রুট হবে, রুটের লেফট সাইডের গুলো সবে হবে রুট থেকে ছোট, রুটের রাইট সাইডে হবে সবে হচ্ছে রুট থেকে বড়, এরকম একটা কন্ডিশন ছিল। যে বাইনারি ট্রি এই কন্ডিশন মেনে চলে সেটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি হিপ আমরা কাকে বলবো? বাইনারি হিপ আসলে দুই রকমের আছে, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। তো ম্যাক্স হিপ কোনটা? ম্যাক্স হিপ হচ্ছে যার রুটটা হচ্ছে তার চিলড্রেন থেকে বড়। তার মানে দেখেন 16 হচ্ছে 14 আর 10 থেকে বড়, এটাই কন্ডিশন। আমার যদি রুট আমার বাচ্চা কাচ্চা থেকে বড় হয় সেটাই হচ্ছে ম্যাক্স হিপ। আর মিন হিপ হচ্ছে আমার রুট যদি আমার যে চিলড্রেন সেগুলো থেকে ছোট হয় তাহলে ওটা হয়ে গেল মিন হিপ। মানে কন্ডিশনটা আরো ইজি, এরকম না যে লেফট এর গুলা ছোট হবে রাইট এর গুলা বড় হবে, এরকম না। আমার জাস্ট আমার নিচে যারা আছে তারা আমার চেয়ে ছোট হলেই হচ্ছে, এরকম একটা ব্যাপার সেটা। এখান থেকে সুন্দর একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হয়, কারণ আমরা বলেছি যে ট্রির সব ডেফিনেশন হচ্ছে রিকার্সিভ। তার মানে হচ্ছে আমরা যদি এক তো 2, 3 থেকে ছোট, ঠিক আছে, একটা চিলড্রেন থেকে ছোট, ঠিক আছে, গুড, কিন্তু ডেফিনেশনটা তো রিকার্সিভ। তো আমি যদি লেফট সাব ট্রিতে আসি, এখানে রুট হচ্ছে 2, 2 কেও তার বাচ্চা কাচ্চা থেকে ছোট হতে হবে। তার মানে দেখেন 2 কিন্তু 4 আর 7 থেকে ছোট, ঠিক আছে, এটাও গেল রিকার্সিভে, আমি এটাও পার করে ফেললাম। তারপরে আমি আবার নিচে আসবো 4 এ, 4ও দেখেন তার দুটো যে চিলড্রেন আছে 14 আর 8 এটা থেকে ছোট, 7 দেখেন তার চিলড্রেন 16 থেকে ছোট। ঠিক একইভাবে পাশে আসেন, দেখেন 3, যদি রাইট সাব ট্রিতে আসি, 3 দেখেন তার যে দুটো চিলড্রেন আছে 9 আর 10 এদের থেকে ছোট। তো আপনার ডেফিনেশনটা কি বুঝতে পারছেন যে আসলে এই যে বাইনারি হিপ, ম্যাক্স হিপ আর মিন হিপ, এদের ডেফিনেশনটা কি, বা এরা আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিনা কোন একটা ট্রি দেখে যেটা ম্যাক্স হিপ মিন হিপ কিনা? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যদিও এর কন্ডিশনটা অনেক ইজি, লুজ একটা কন্ডিশন, এখানে দেখেন সুন্দর একটা লেভেল তৈরি হয়। লেভেল বলতে দেখেন আমার সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে, তার থেকে বড় সংখ্যাগুলো এই লেভেলে, তার থেকে বড় সংখ্যাগুলো এই লেভেলে, তার থেকে বড় সংখ্যাগুলো এই লেভেলে। এখানে একটা লেভেল তৈরি হয়, যেমন এই লেভেলের সংখ্যাগুলা তার উপরের লেভেলের সংখ্যা এবং নিচের লেভেলের সংখ্যাগুলোর ইন বিটুইন, ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে। এরকম একটা হায়ারার্কি তৈরি হয় আমাদের বাইনারি হিপে। এটা খুবই হচ্ছে ইউজফুল। এবং আপনারা মনে হয় প্রায়োরিটি কিউ তো পড়েছেন। কিউটা কিরকম, যেটা যেটা সবার আগে আসে সেটা সবার আগে বের করে দিই, তাই না? যেটা সবার আগে আসছিল সেটা সবার আগে বের হবে, এরকম একটা ব্যাপার। প্রায়োরিটি কিউ মানে বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি কিউ এর ফাংশন কেমন ছিল। কিউ এর ফাংশন হচ্ছে আমি যখনই কোনো জিনিস আসবে সেটাকে আমরা হচ্ছে কিউ এর ফার্স্টে ঢুকাবো। তো মনে করেন প্রথমে আসে হচ্ছে 5, তারপরে আসছে 3, তারপর আসছে ধরেন 1। আর যদি আমরা বের করতে হবে হচ্ছে শুরু থেকে। প্রথমে যেহেতু 5 আসছিল, আমরা প্রথমে এই 5টাকে বের করে দিব, তারপরে 3 বের করব, আবার এর মধ্যে নতুন কেউ আসলে নতুন কেউকে আমরা এই ভিতরে ঢুকাবো। এরকম করে হচ্ছে আমাদের নর্মাল কিউ কাজ করে। কিন্তু প্রায়োরিটি কিউ কি কাজ করে? তো আমরা নর্মাল কিউ এর যে ফাংশন সেটাকে আমরা বলি হচ্ছে রেস্টুরেন্টের লাইন, বা আমাদের ব্যাংকের লাইন যেভাবে কাজ করে। মানুষ যেই সিরিয়ালে আসে ওই সেম সিরিয়াল অনুযায়ী সে হচ্ছে সার্ভিস পায়। প্রায়োরিটি কিউ ব্যাপারটা হচ্ছে আমার সবগুলো নাম্বারের সাথে একটা অ্যাডিশনাল নাম্বার থাকে। ব্যাপারটা কিরকম, আমি এখানে 5 দিলাম, বা 5 এর সাথে একটা প্রায়োরিটি ইন্ডেক্স বা একটা ভ্যালু থাকে।
সেই ভ্যালুটা মনে করেন এর প্রায়োরিটি বুঝায়। তো মনে করেন 5 এর প্রায়োরিটি হচ্ছে 3, এরপরে 3 ইনসার্ট হলো, 3 এর যে প্রায়োরিটি ভ্যালু বা এর যে গুরুত্ব, এর গুরুত্ব মনে করেন 7, তারপরে মনে করেন একটা ভ্যালু আসলো সেটা হচ্ছে 1, এর প্রায়োরিটি মনে করেন 5। ঠিক আছে? তো প্রায়োরিটি কিউ কি করে, এই প্রায়োরিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে এই কিউ থেকে জিনিসপাতি বের করে। তার মানে আপনি যখন এই কিউ থেকে যখন আপনি যখন এই জিনিসটাকে বের করবেন বা আপনি যখন এই এলিমেন্ট গুলো বের করবেন, আপনি কি করতে পারেন, যেই এলিমেন্টের প্রায়োরিটি সব থেকে বেশি, যেমন এখান থেকে 3 এর প্রায়োরিটি সব থেকে বেশি, আপনি কি করবেন, এই কিউ থেকে বের করার সময় 3টাকে সবার আগে বের করে দিবেন। ঠিক আছে? তারপরে যখন বের করবেন আপনি দেখবেন যে আপনার এইখানে নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি কে, তখন দেখেন 1টাকে বের করবেন, সবার লাস্টে বের হবে হচ্ছে 5। তাহলে প্রায়োরিটি কিউ এমন একটা ডাটা স্ট্রাকচার যেখানে আপনি ঢুকালে সিরিয়ালি ঢুকবে, কোনো সমস্যা নেই, কিন্তু বের করার সময় সেটা হচ্ছে একটা প্রায়োরিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে বের হবে। তো এটার আপনি রিয়েল লাইফ এক্সাম্পল কিভাবে ধরতে পারেন যে আমরা যখন ব্যাংকে বা রেস্টুরেন্টে যাই, তো দেখেন সবাই কিন্তু সেম সার্ভিস পায় না, হতে পারে কেউ ভিআইপি আছে বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে যারা হচ্ছে আগে সার্ভিস পায়। তো প্রায়োরিটি কিউ জিনিসটা অনেকটা এরকম, আপনি সবগুলো এলিমেন্টকে সমান ট্রিট না করে আপনি কোনো এলিমেন্টের একটা ভ্যালু দিবেন, সেই ভ্যালু অনুসারে তারা হচ্ছে বের হবে। এটা হচ্ছে প্রায়োরিটি কিউ। আমরা দেখবো যে বাইনারি হিপ দিয়ে আমরা কিভাবে আমরা প্রায়োরিটি কিউটা ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, ওকে, এবার আপনারা কি সবাই প্রায়োরিটি কিউ এর ফাংশনালিটিটা বুঝছেন, মানে বুঝতে পারছেন যে প্রায়োরিটি কিউ কিভাবে কাজ করে বা এর আইডিয়াটা কেমন? সবাই কি বুঝতে পারছেন? স্যার প্রায়োরিটি ভ্যালুটা স্যার কোথা থেকে পাচ্ছি? এটা আমরা ইনপুট দিব, আমরা যখন একটা নাম্বারকে ঢুকাবো, আমরা একসাথে হচ্ছে 2টা নাম্বার ঢুকাবো। অনেকটা মনে করতে পারেন সি এর স্ট্রাকচারের মতো, একটা নাম্বার থাকে তার আবার একটা প্রায়োরিটি ভ্যালু থাকবে। জাস্ট লাইক মনে করেন আমরা যখন ওই বিভিন্ন নোট পড়েছিলাম, নোটে কি থাকে, একটা নোট একটা ভ্যালু থাকে, একটা পয়েন্টার থাকে, ঠিক একইভাবে আমাদের এখানে 2টা নাম্বার থাকবে আর কি, একটা ইন্টিজার থাকবে হচ্ছে ভ্যালু আর একটা ইন্টিজার থাকবে হচ্ছে প্রায়োরিটির জন্য। একই সাথে 2টা হচ্ছে ইনপুট দিব আমরা কিউতে, এরকম। আচ্ছা স্যার। সবাই কি প্রায়োরিটি কিউটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি দেখেন যেহেতু কিছু বলছেন না, তো চিন্তা করেন আপনি ধরেন কিউটা একটা অ্যারে দিয়ে বানাচ্ছেন, ঠিক আছে? তো পুশ করা তো ব্যাপার না, পুশ করবেন আপনি হচ্ছে সবার পিছনে একটা একটা করে এলিমেন্ট ঢুকাবেন, এন কিউ করা যেটা। নর্মাল কিউ থেকে ডিকিউ করার সময় আমরা কি করতাম, কিউ এর যে ফার্স্ট এলিমেন্ট থাকতো সেটাকে বের করে দিতাম, আর হচ্ছে এই ইন্ডেক্সটা হচ্ছে এক বাড়াইতাম, বাড়ায় ইন্ডেক্সটাকে আনতাম। এটা হচ্ছে ডিকিউ এর মেকানিজম ছিল। তো দেখেন এখানে কিন্তু ইনসার্ট ডিকিউ বা এন কিউ ডিকিউ সব হচ্ছে ও অফ 1, মানে আপনার জাস্ট একটা অপারেশন করা লাগে, লাস্টে ঢুকানো লাগে অথবা ফার্স্ট থেকে বের করা লাগে। ও অফ 1 এ আপনি হচ্ছে এন কিউ করতে পারেন, ডিকিউ করতে পারেন। কিন্তু আমাদের যে প্রায়োরিটি কিউ আছে, এখানে তো এন কিউ করা ব্যাপার না, এন কিউ আপনি লাস্টেই করলেন, কিন্তু এর ডিকিউ করতে এর টাইম কমপ্লেক্সিটি কত হবে বলেন তো? আমরা ডিকিউ করার সময় কি করি, সব থেকে বেশি যার প্রায়োরিটি ভ্যালু সেটাকে বের করে দিই, অর্ডার অফ এন হবে। ভেরি গুড। আমরা যদি নর্মাল যেই আমাদের যে মেকানিজম, সেই মেকানিজমে যদি আমি এই প্রায়োরিটি কিউ থেকে এলিমেন্ট গুলো বের করতে চাই, তাহলে আমাদের ডিকিউ করতে ও অফ এন লাগবে। এখন দেখেন এটা কিন্তু খুব বাজে একটা অপারেশন, কারণ কি দেখেন আমরা প্রায়োরিটি কিউতে অনেকগুলো এলিমেন্ট থাকবে,
এবং সবগুলো এলিমেন্টকে আমার বের করতে হবে, তাই না? তো যদি আমার এনটা এলিমেন্ট থাকে এবং আমার যদি ও অফ এন করে টাইম লাগে, অ্যাপ্রক্সিমেটলি এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটির একটা ডাটা স্ট্রাকচার হয়ে গেল। কারণ আমার কিউতে ধরেন এনটা এলিমেন্ট আছে, আমি তো ঢুকাচ্ছি যেহেতু একসময় তো বের করবোই, তাই না? এটাই তো আমার কাজ। আমি এমন তো কিউ তো বানাবো না যে একটা জিনিস ঢুকায় রাখছি আর ইউজই করলাম না। কিউতে একটা জিনিস ঢুকানো হয় কারণ সেটাকে একসময় আমরা বের করব। তো যদি প্রতিটা এলিমেন্ট বের করতে ও অফ এন টাইম লাগে আর আমার যদি এনটা এলিমেন্ট থাকে, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এন স্কোয়ারের একটা অ্যালগরিদম হয়। এটা তো খুব বাজে। তো আমরা দেখবো বাইনারি হিপ ইউজ করে আমরা এই যে ও অফ এনটাকে লগ এন বানায় ফেলতে পারবো। ঠিক আছে, দেখবো যে খুব ভালো একটা অ্যালগরিদম হবে তখন। তো আমাদের এই বাইনারি হিপে বেশ কিছু অপারেশন আছে। যদি আমরা বাইনারি হিপ বুঝতে পারি তো বেশ কিছু অপারেশন আছে, জাস্ট লাইক আমাদের বাইনারি সার্চ শিটে ছিল হচ্ছে ইনসার্ট, ডিলিট আর হচ্ছে সার্চ, এখানেও কিছু অপারেশন আছে। তো নর্মাল বাইনারি ট্রি যেরকম করে আমরা অ্যারেতে স্টোর করে রাখতাম, এখানেও ঠিক একইভাবে বাইনারি হিপকে স্টোর করে রাখা হয়। দেখেন আমরা লেফট নোটকে রাখবো হচ্ছে 2i তে, রাইট নোটকে রাখবো হচ্ছে 2i + 1 এ। ঠিক আছে, মনে আছে মনে আপনাদের? আচ্ছা, আপনাদের তো টাইম বেশি নাই, আমরা হচ্ছে এই স্লাইডের বা এই টপিকের রেস্ট যে পোর্শনটুকু বাকি সেটা নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। হচ্ছে আপনাদের ওই এক্সামের জন্য ইএলএমএস এ চলে যান। হ্যাঁ, আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 10টায়। ওকে, আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে।